5ই জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি মোট 55 দিন টান টান উত্তেজনার পর যখন সন্দেশখালির কাণ্ড সারা দেশ জুড়ে ব্যাপকভাবে চর্চিত হতে শুরু করলো, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের ঠিক আগে 29শে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের কথা মতো পুলিশের জালে ধরা পড়ল শেখ শাহজাহান, যিনি সন্দেশখালির ঘটনার অন্যতম অভিযুক্ত। একই সঙ্গে শেখ শাহজাহানের পাশাপাশি এদিন ধরা পড়ল পুলিশের জালে ভিন রাজ্য থেকে শেখ শাহজাহানের আরও এক শাগরেদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে শেখ শাহজাহান সহ মোট 4 জন পুলিশের জালে। আর এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারই শেখ শাহজাহানকে বহশিরহাট আদালতে পেশ করা হয় এবং আদালতের তরফে তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশ দেওয়ার পরই সরাসরি ভিআইপি ট্রিটমেন্ট করে প্রায় গ্রিন করিডোরের ব্যবস্থা করে শেখ শাহজাহানকে বসিরহাট থেকে সোজা নিয়ে চলে আসা হলো কলকাতায় লালবাজারে এবং আগামী 10 দিন লালবাজারেই সিআইডি এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করবে। আর এই প্রেক্ষাপটের মধ্যে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগে সন্দেশখালি কাণ্ডের ঝাঁজ আরও কিছুটা বাড়িয়ে প্রায় বলা যায় সুর সপ্তমে হেঁকে রাজ্য বিজেপি প্রিপারেশন নিচ্ছে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে নিয়ে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানের গ্রেফতারের পর 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করে অভিষেক ব্যানার্জির ঢাক পেটাতেই ব্যস্ত। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শেখ শাহজাহানের গ্রেফতারির পর মিডিয়ার সামনে যে কথা পুলিশের সম্বন্ধে বললেন, তাতে করে রাজ্য পুলিশ যে একটি রেজিমেন্টেড ফোর্স, তার ভেতরেও যে খোঁচর বৃত্তি চরমে পৌঁছেছে। অর্থাৎ রাজ্য পুলিশ একসঙ্গে 2 দলের যে দলতন্ত্রের শিকার তা স্পষ্ট হয়ে গেল। আর এই সব কিছু নিয়েই 55 দিন পর শেখ শাহজাহানকে যেভাবে মিনাখা থেকে পুলিশ গ্রেফতার করলো এবং তারপর তাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেভাবে 29 তারিখ রাজনীতির নতুন খেলা লোকসভা নির্বাচনের আগে শুরু করলো এবং একই সঙ্গে পুলিশের অভ্যন্তরে যে 2 ধরনের দলতন্ত্রের ছবি বিরোধী দলনেতার কথায় আবারও উঠে এলো, তাই নিয়েই হবে আজকের আলোচনা। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনারা একটা কাজ একটু করে যান, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। একটা কথা, আপনাদের জন্য এই সাবস্ক্রিপশনটা একেবারে ফ্রি, কিন্তু আপনাদের এই একটি সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে আগামী দিনে এই ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। আর সম্পূর্ণ কন্টেন্টটা শুনে নিজেদের মতামত হয় লাইক বা ডিসলাইক করে জানান, না হলে আরও ভালো হয় কমেন্ট বক্সে লিখে জানালে। তাহলে চলুন এবার আলোচনায় এগোনো যাক। প্রথমেই বললাম, এই শেখ শাহজাহান যিনি 55 দিন পর সন্দেশখালি ঘটনার যিনি আসল পান্ডা, যাকে কেন্দ্র করে টানা 55 দিন সন্দেশখালির ঘটনায় গিয়ে যে সন্দেশখালির সন্দেশ টোকে টক হয়ে গেল, সেই ঘটনাকে কেন্দ্র করে আসল যে কেন্দ্রে থাকলো অর্থাৎ তৃণমূল এবং বিজেপির রাজনীতি, তা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি শাসক দল তৃণমূলের রাজনীতিকে কেন্দ্র করে। তা হচ্ছে তৃণমূল কংগ্রেস 5ই জানুয়ারি ঘটনার পর থেকেই দফায় দফায় ইডির ওপর দোষারোপ করতে থাকে। বলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে, এমনকি দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন মহিলা, যেখানে সন্দেশখালির মহিলারা শেখ শাহজাহান এবং তার অনুচরদের বিরুদ্ধে একাধিক ধর্ষণ, যৌন নির্যাতন, জমি দখল, ভেরি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে জমি দখল সহ বিভিন্ন অভিযোগ, তোলাবাজি, কাটমানি নেওয়া সহ একাধিক অভিযোগে সরব হয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পক্ষেই দফায় দফায় সওয়াল করেছেন। প্রথমত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনার জন্য ইডিকে দায়ী করেছেন। তাঁর বক্তব্য ছিল, পুলিশকে না জানিয়ে 5ই জানুয়ারি ইডি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গেছিল এবং সঙ্গে ছিল বিজেপির নেতা নেত্রী এবং দলের কর্মীবৃন্দ।
তারাই ওখানে প্রধানত গণ্ডগোল পাকিয়েছে। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি যেভাবে দফায় দফায় রং বদলাতে শুরু করলো, তাতে এটা স্পষ্ট হয়ে উঠলো যে শেখ শাহজাহানের অনুচরেরাই 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির বাইরে যেভাবে ইডি আধিকারিকদের মারধর করা হয়েছিল, যেভাবে সাংবাদিকদের মারধর করা হয়েছিল, তার জন্য তারাই মূল দায়ী। এবং এর পরবর্তীকাল থেকেই শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, অজিত মাইতি সহ সন্দেশখালিতে তৃণমূলের তথাকথিত বাহুবলী নেতারা গায়েব হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে উঠতে থাকে দফায় দফায় ভুরি ভুরি অভিযোগ। প্রচণ্ড চাপে পড়ে অবশেষে প্রথমে উত্তম সর্দার, তারপরে শিবু হাজরা এবং তারপর আরও চাপে পড়ে অজিত মাইতি এবং সবশেষে 29শে ফেব্রুয়ারি পুলিশ জানায় 28শে ফেব্রুয়ারি রাতেই শেখ শাহজাহানকে মিনাখা থেকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানান, ভারতীয় ন্যায় সংহিতা 147, 148, 149 সহ আরও একাধিক ধারায় শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা রুজু আছে এবং সবগুলি তদন্ত পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ এবং সিআইডি একযোগে করবে, অর্থাৎ বসিরহাট জেলা আদালতের তরফে এমনটাই জানানো হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি জানান, ইডি এবং বিশেষ করে কলকাতা হাইকোর্টে যেভাবে জটিলতা তৈরি হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেফতারি করার বিষয়, যেহেতু 4 দিন আগে কলকাতা হাইকোর্টের তরফে সেই জটিলতা কাটিয়ে দেওয়া হয়, তারপরেই রাজ্য পুলিশ শেখ শাহজাহানের নাগাল পায়। এবার এখান থেকে দাঁড়িয়ে তৃণমূল আরও একটি রাজনীতির খেলায় নেমে পড়ে। তা হচ্ছে ঠিক 5 দিন আগে অভিষেক ব্যানার্জি প্রথমবার টুইটার হ্যান্ডেলে কলকাতা হাইকোর্টের শুনানি পর্বের পিডিএফ কপি সামনে নিয়ে আসেন। সেখানে দেখান লাল এবং হলুদ কালিতে হাইলাইট করে যে 7 এবং 8 নম্বর পংক্তিতে লেখা আছে যে রাজ্য পুলিশ কোনো রকম কোনো তদন্ত করবে না। এবং সেখান থেকে আর একটা প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজ্য পুলিশ গ্রেফতারও করতে পারবে না? যার উত্তর ঠিক পরের দিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দেয় এবং তারা জানান শুধু রাজ্য পুলিশ নয়, ইডি, সিবিআই যে চায় সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। আর এরপরই 28 তারিখ রাতে পুলিশের কথা মতো মিনাখা থেকে গ্রেফতার হয় এই সন্দেশখালী ঘটনার অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। একটা কথা মনে রাখতে হবে, 5 দিন আগে অভিষেক ব্যানার্জি যখন টুইট করেছিল, সেই দিনই কুণাল ঘোষ পাল্টা টুইটে মন্তব্য করেছিলেন 7 দিনের মধ্যে গ্রেফতার হতে চলেছে শেখ শাহজাহান। সেই কথা মতো আজ কিন্তু সেই টাইম পিরিয়ডের তৃতীয় দিন, অর্থাৎ 29শে ফেব্রুয়ারি ছিল তৃতীয় দিন। তৃতীয় দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেফতার হলো এবং একই সঙ্গে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস নতুন করে শেখ শাহজাহানকে সামনে রেখে তারা বিজেপির উল্টো দিকে লোকসভা নির্বাচনের সময় ঘুঁটি সাজানোর নতুন প্রস্তুতিতে নেমে পড়ল। এক্ষেত্রে আরও একবার মমতা ব্যানার্জির চেয়েও তৃণমূল কংগ্রেসের অন্দরে আসন্ন লোকসভা নির্বাচনে যে অভিষেক ব্যানার্জি আসল নেতৃত্বে রয়েছেন, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বেশ ঢাকঢোল পিটিয়েই নতুন করে নয়, বারে বারে দফায় দফায় প্রচার করা হলো। বলা হলো অভিষেক ব্যানার্জি প্রথমবার হাইকোর্টের এই জটিলতার বিষয়টি তোলে এবং হাইকোর্ট দ্রুততা নিরসন করে বলেই রাজ্য পুলিশ শেখ শাহজাহানের নাগাল পায় এবং তাকে গ্রেফতার করে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে শেখ শাহজাহানকে আগামী 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, যদিও এখানে তাকে দলে ফিরিয়ে নেবারও দরজা খুলে রাখা হয়েছে, যেটা বরাবরই তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়। এখানে তৃণমূল কংগ্রেসের তরফে এটাও বলা হয়েছে যদি শেখ শাহজাহান এর মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তাহলে তিনি আবার স্বমহিমায় দলে ফিরে আসতে পারেন। কিন্তু এখানেই আবার তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিরও বিরুদ্ধে সরব হয়েছে। 29 তারিখ সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করেছে এবং সেখানে বিজেপির বিভিন্ন রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী, বিভিন্ন নেতা সহ আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে বিজেপি গ্রেফতার করতে পারবে কিনা, করাতে পারবে কিনা সেই চ্যালেঞ্জ করেন। এই চ্যালেঞ্জের পেছনে কিন্তু যথেষ্ট যৌক্তিকতা আছে। তা হচ্ছে আপনারা জানেন ঠিক 3 মাস আগে বেনারস হিন্দি ইউনিভার্সিটিতে ঘটে গেছিল কুখ্যাত গণধর্ষণের ঘটনা। বেনারস হিন্দি ইউনিভার্সিটির এক ছাত্রীকে বিজেপির
3 যুব নেতা ধর্ষণ করে এবং তারপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেই নির্যাতিতা 3 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে 3 জন ধর্ষককে শনাক্ত করা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারে না। তার কারণ হচ্ছে ওই 3 যুব নেতাই বিজেপির সঙ্গে যুক্ত এবং তারা সরাসরি বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারেও সেই সময় ব্যস্ত ছিল। অর্থাৎ তারপর 30 দিন বিএইচইউ এর স্টুডেন্টেরা এর প্রতিবাদে ধর্ণা কর্মসূচি সংগঠিত করে, দোষীদের গ্রেফতারির দাবি জানায়, তারপরেও দোষীরা গ্রেফতার হয় না। 60 দিন পর যখন প্রবল চাপে পড়ে যোগী সরকার, তারপর এদের গ্রেফতার করে এই 3 জনকে। জানা যায় এই 3 জন মধ্যপ্রদেশে বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারে ব্যস্ত ছিল এবং তার প্রমাণ পাওয়া যায় তাদের ফেসবুক প্রোফাইল থেকেও। অর্থাৎ এখান থেকেই রাজ্য বিজেপি আরও একবার বিজেপির সামনে প্রশ্ন তুলেছে তারা যে পদক্ষেপ নিতে পেরেছে সেই পদক্ষেপ বিজেপি তাদের অন্যান্য রাজ্যে বা নিজের রাজ্যে নিতে পারবে কি পারবে না। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখতে হবে, বর্তমান গত 10 বছর ধরে দেশের যা পরিস্থিতি তাতে করে বিজেপি যে রাজ্যে প্রশাসকের ভূমিকায় রয়েছে এবং দেশ জুড়ে যেহেতু বিজেপি কেন্দ্রের সরকারে রয়েছে, তার ফলে বিজেপি নেতা কর্মী সমর্থকেরা যে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করলে তাদের 7 খুন মাপ, তার জায়গায় তাদেরকে দলের অন্দরে উচ্চ পদে বসিয়ে দেওয়া হয়। আর এর উদাহরণ কিন্তু গত 3 বছরে আমাদের দেশের বিজেপি সরকার ভুরি বিভিন্ন রাজ্যে গড়ে তুলেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই যুক্তির মধ্যে আর একটা যুক্তি থাকছে যে তৃণমূল কংগ্রেস কন্টিনিউ সন্দেশখালী কাণ্ডের ঘটনাকে বিজেপির সাজানো, সিপিআইএমের সাজানো বলে দাবি করেছে, যে তৃণমূল এটাকে লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারের কৌশল হিসাবে দাবি করেছে, যে তৃণমূল নারী ধর্ষণ, শ্লীলতাহানি, জমি দখলের মতন ঘটনাকে প্রথমেই ডিনাইল মোডে থাকার পরেও জমি ফেরত দেওয়া, টাকা ফেরত দেওয়ার মতন কাজ শুরু করেছে, সেই তৃণমূল কংগ্রেস কিভাবে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ঘটনাকে জাস্টিফাই করে সেদিকে আমাদের নজর রাখতে হবে। তৃণমূলের প্রসঙ্গের পর এবার আসি বিজেপির প্রসঙ্গে আলোচনা। বিজেপির প্রসঙ্গে আলোচনা করতে গেলে গোটা সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে 28 এবং 29 তারিখ যে প্লটে শেখ শাহজাহান গ্রেফতার হলো, তার মধ্যে অন্যতম আলোচনার ব্যক্তি হচ্ছে বিজেপির তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার সোশ্যাল নেটওয়ার্ক পোস্টে দাবি করেছিলেন যে কিভাবে প্রধানমন্ত্রীর সফরের আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। আর সেই মতো 29 তারিখ যখন সকালবেলা জানা যায় যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ মিনাখা থেকে গ্রেফতার করেছে এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার তার সাংবাদিক বৈঠকে জানান, তারপর থেকেই শুভেন্দু অধিকারী দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে যে 28 তারিখ রাতে প্রথমে শেখ শাহজাহানকে ফলতায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে নিয়ে আসা হয় মিনাখায়, মিনাখা থেকে শেখ শাহজাহানকে তার নিজের বাড়িতেও নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বাড়ির লোকজনের সঙ্গে শেখ শাহজাহান কথা বলে, তিনি বলেন তার আইনের ওপর আস্থা আছে, তিনি ফিরে এসে এই সব কিছুর সুষ্ঠু ব্যবস্থা করবেন এবং তারপর তাকে মিনাখায় নিয়ে গিয়ে পুলিশ গ্রেফতার করে। এবং এখানেই বিজেপি একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তিনি দাবি করেছেন যে এই দলের মধ্যে, রাজ্য পুলিশের যে দল শেখ শাহজাহানকে গ্রেফতার করলো, সেই দলের মধ্যে বিজেপির লোকও রয়েছে, অর্থাৎ পুলিশের মধ্যে বিজেপির লোকও রয়েছে যে দফায় দফায় এই প্রত্যেকটা জায়গার ঘটনার তথ্য শুভেন্দু অধিকারীকে ফোন মারফত দিয়েছে। অর্থাৎ এখান থেকেই প্রশ্ন উঠছে রাজ্যের রেজিমেন্টেড ফোর্স, পুলিশ ফোর্সের ভেতরে কিভাবে দুটি দলের দলতন্ত্র একসঙ্গে কাজ করছে। এ বিষয়ে আমরা আলোচনায় এগোবো, কিন্তু তার আগে বিজেপি প্লটটা এখানে শেষ করে নেওয়া দরকার। শেখ শাহজাহানের গ্রেফতারির পর যে বিজেপি ভেবেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে হয়তো শেখ শাহজাহান গ্রেফতার হবে না, হয়তো প্রধানমন্ত্রীর প্রচারে এসে হয়তো সবাই দাঁড়িয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার কেন করা হলো না এই বিষয়ে প্রশ্ন তুলবেন, তার আগেই শেখ শাহজাহান গ্রেফতার হয়ে গেল। এরপর রাজ্য বিজেপির সামনে এখন অন্য প্রশ্ন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, শুভেন্দু অধিকারীর কথায় মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে বা তার কথায় আসলে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তাকে জেলের মধ্যে ভিআইপি ট্রিটমেন্টে রাখা হবে, তিনি ফোন ব্যবহার করে এলাকা ডমিনেট করবেন, একই সঙ্গে বলা হয়েছে তার জন্য উডবার্ন ওয়ার্ডে একটি বিশেষ বেডেরও ব্যবস্থা রাখা হয়েছে, চাইলে তিনি ওখানেও বেশ কিছুদিন কাটাতে পারেন। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে তাহলে আরেকটা প্রশ্ন ওঠে যে রাজ্য বিজেপির তরফে দফায় দফায় শেখ শাহজাহানকে গ্রেফতার করার দাবি তোলা হয়েছিল, সেই শেখ শাহজাহান যখন গ্রেফতার হলো অবশেষে 55 দিন পর,
তখনও তাদের সেই গ্রেফতারির বিষয়েও নানান প্রশ্ন, নানান দ্বন্দ্ব তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে যেভাবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নিজের ইমেজ ফেরাতে নতুন করে অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে রাজনীতিতে নেমেছে, তেমনটাই এই সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই লোকসভা নির্বাচনের আগে রাজনীতির রঙে নিজেদের খেলা শুরু করেছে রাজ্য বিজেপি। এবার আসি পুলিশের ভূমিকা নিয়ে। শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন যে 28 তারিখ রাত থেকে যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করার অপারেশন শুরু হয় সেই সময় প্রত্যেকটা জায়গার দফার দফার খবর সেই পুলিশের দলের মধ্যে থাকাই একজন অফিসার বা একজন আধিকারিক বা একজন কর্মী তাকে দিয়েছেন ফোন মারফত। এখান থেকে রাজ্য পুলিশের জন্য আমার একটা বক্তব্য আছে। প্রথমত, এর জন্য আমি করজোরে ক্ষমা চাইছি। আশা করি রাজ্য পুলিশ আমার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না। শুভেন্দু অধিকারী যে দাবি করছে তাতে করে এটা স্পষ্ট হচ্ছে যে রাজ্য পুলিশের অন্দরে খোঁচর রয়েছে। আর রাজ্যের এই রেজিমেন্টেড ফোর্সের বিরুদ্ধে যেহেতু এই ধরনের খোঁচর রয়েছে, তাই আগামী দিনে রাজ্য পুলিশের উচিত রাজ্যের যেখানে যেখানে যত পুলিশ থানা আছে সবগুলি বন্ধ করে দিয়ে সরাসরি তেলেভাজার দোকান হিসাবে পরিণত করা, পাশাপাশি লালবাজারকে সারা রাজ্যের তেলেভাজা হাব হিসাবে ঘোষণা করা। অর্থাৎ রাজ্যের অত্যন্ত রেজিমেন্টেড ফোর্স রাজ্য পুলিশ, তার অন্দরে বিরোধী দলের খোঁচর রয়েছে, এটা বিরোধী রাজনৈতিক দলের নেতা সরাসরি সংবাদ মাধ্যমে বলছেন। এর চেয়ে বড় লজ্জার মনে হয় রেজিমেন্টেড ফোর্স হিসাবে পুলিশের দিক থেকে আর কিছু হয় না। পাশাপাশি বিরোধী দলনেতা দলতন্ত্রের অভিযোগ করেছেন। এবার আসুন এই দলতন্ত্রের বিষয়ে আলোচনা করা যাক। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, এই পুলিশি ব্যবস্থা এর প্রবর্তন হয়েছিল সেই শের শাহের আমলে। শের শাহ প্রথম আমাদের দেশে পুলিশি ব্যবস্থা কি তার একটা চালচিত্র তুলে ধরেছিলেন এবং তিনি তা সফলভাবে ইমপ্লিমেন্ট করেছিলেন সোসাইটিতে, এবং তারপর থেকেই ক্রমবয় এই পুলিশি ব্যবস্থা আমাদের দেশ জুড়ে সফলভাবে গড়ে ওঠে। তারপর যেই প্রশাসকের কুর্সিতে বসেছেন তারাই পুলিশি ব্যবস্থাকে হাতিয়ার করে নিজেদের প্রশাসন চালিয়েছেন। এবার চলে আসি আদিকাল থেকে সরাসরি আধুনিককালে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে আলোচনা করি। স্বাধীনতার পর থেকে যদি আমাদের রাজ্যের কথা বলেন তাহলে শুরুতে ছিল আমাদের রাজ্যের বিধানসভা কংগ্রেসের দখলে, তারপর ছিল অবিভক্ত বামফ্রন্ট, তারপরে বামফ্রন্টের দখলে এবং এখন তৃণমূল কংগ্রেসের দখলে। আপনারা যদি কংগ্রেসের জামানার কথা বলেন তাহলে এখনই হয়তো লোকে বলতে থাকবে সেই নকশাল আমলের কথা, এবং সেই নকশাল আমলের কুখ্যাত পুলিশের দলতন্ত্রের হিসাবে কাজ করে যুবক যুবতীদের গুলি করে মারার ঘটনা আজও সিনেমা, নাটক, থিয়েটার, গানে, বিভিন্ন ছবিতে মানুষ তুলে ধরে। এবার আসি সিপিআইএমের জামানায়। সিপিএমের জামানাও একাধিক গণহত্যার ঘটনা ঘটেছে, একাধিক জায়গায় বিভিন্ন ধরনের ধর্ষণ, শ্লীলতাহানি, গ্রামের পর গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটা হয়েছে, এবং সেখানেও কিন্তু পুলিশের বিরুদ্ধে এই একই দলতন্ত্রের অভিযোগ উঠেছে। এমনকি নন্দীগ্রাম সিঙ্গুর, যাকে কেন্দ্র করে 34 বছরের বাম শাসনকে টলিয়ে পালা বদলের পালে হাওয়া দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে আসে, সেই তৃণমূল কংগ্রেসও সেই সময় কিন্তু সিপিআইএমের বিরুদ্ধে এই দলতন্ত্রের অভিযোগ তুলত। এবার 2011 থেকে 2024 এই গোটা সময় জুড়ে এখন তৃণমূল কংগ্রেসের সরকার, অর্থাৎ 3টি দফা হয়ে গেল তৃণমূল কংগ্রেস সরকার বর্তমান রাজ্যের প্রশাসকের ভূমিকায় রয়েছে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে রাজ্য পুলিশ, এমনটাই অভিযোগ দফায় দফায় রাজ্যের প্রথম বিরোধী দল হিসাবে সিপিআইএম তুলেছে, তারপরে কংগ্রেস তুলেছে, আর এখন বিজেপি প্রত্যেক দিনই সেই অভিযোগ তুলছে। অর্থাৎ পুলিশ বরাবরই যেহেতু রাষ্ট্রযন্ত্রের এই চালিকা শক্তির মূল হাতিয়ার, এবং তার জন্যই পুলিশ বরাবর রাষ্ট্রযন্ত্রের অন্যতম হাতিয়ার হওয়া সুবাদেই পুলিশ বরাবরই দলতন্ত্রের হাতিয়ার হিসাবেও কাজ করেছে, বিশেষ করে যে দল সেই রাজ্যের বা সেই দেশের ক্ষমতায় থেকেছে। অর্থাৎ এক্ষেত্রে বুঝতে হবে যে পুলিশ বরাবরই দলতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কিন্তু সন্দেশখালির ঘটনায় দফায় দফায় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এবং শুভেন্দু অধিকারী পুলিশের অন্দরে থাকা এক আধিকারিক যিনি এই গোটা অপারেশনের মধ্যে ছিলেন, তিনি শুভেন্দু অধিকারীকে খবর দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জার বিষয়। এবং এখান থেকে আর একটা বিষয় উঠছে, শুভেন্দু অধিকারী এটা স্বীকার করে নিচ্ছেন যে যদি কোনোদিনও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাদেরও দলতন্ত্র কায়েম হবে পুলিশের ওপর। অর্থাৎ বিরোধী আসনে থাকা সত্ত্বেও যেহেতু তাদের দলতন্ত্রের কিছুটা অংশ বর্তমানে রাজ্যের পুলিশের মধ্যে কাজ করছে,
তাহলে একবার ভাবুন, যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন এই রাজ্যের পুলিশ বিজেপির হয়ে কাজ করবে, আর তখন এই তৃণমূল, এই সিপিএম আবার একই অভিযোগ করবে যে রাজ্যের পুলিশ বিজেপির দলতন্ত্রের মতন দলতন্ত্রের হাতিয়ার হিসাবে কাজ করছে। অর্থাৎ রাজ্য পুলিশের এবার সত্যি নিজেদেরকে একটু শোধরানো উচিত, দলতন্ত্র থেকে এবার সরা উচিত। স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেছে, এখনো অবধি আমাদের রাজ্যে দফায় দফায় যে যখন রাজ্যের বিরোধী দলের আসনে থেকেছে এবং যে দল যখন আমাদের রাজ্যে প্রশাসকের ভূমিকায় এসছে, তারাই পুলিশকে দলতন্ত্রের হাতিয়ার হিসাবে গড়ে তুলেছে এবং বিরোধীরা দফায় দফায় পুলিশকে দলতন্ত্রের হাতিয়ার হিসাবে অভিযোগ করে এসছে। অর্থাৎ রাজ্য পুলিশকে হয়তো এবার নিজেদেরকে শোধরানো উচিত, নাহলে আগামী দিনে পুলিশের প্রতি কিন্তু মানুষের বিশ্বাস আরও দুর্বল হতে বাধ্য। কিন্তু এই গোটা ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে সন্দেশখালির ঝাঁঝ আগামী লোকসভা নির্বাচন অবধি কতটা বজায় রাখতে পারবে বিজেপি তথা শুভেন্দু অধিকারীর দল বিজেপি। এখানে বলবেন কেন, সুকান্ত মজুমদার কি করছে, দিলীপ ঘোষ কি করছে? বিশ্বাস করুন, রাজ্যের যা প্রেক্ষাপট তাতে করে শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে যেভাবে দাপাদাপি করে বেড়াচ্ছে বিরোধী দলনেতা হিসাবে, চারদিক থেকে সেখান থেকে বিশ্বাস করুন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দুজনেই ফুটবল মাঠের সাইড লাইনে বসে আছেন কখন হুইসেল বাজাবে এবং তারা মাঠে নামবেন। অর্থাৎ এই গোটা প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে আসল ফ্যাক্টরি হচ্ছে শুভেন্দু অধিকারী, আর এই গোটা লোকসভা নির্বাচনে আসলে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারীর এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের অন্দরে লড়াই হচ্ছে অভিষেক ব্যানার্জির। আর এই শেয়ানে টক্করই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের নির্ণায়ক নির্বাচন হতে চলেছে গোটা 2024 লোকসভা নির্বাচনের জন্য। তাহলে আমাদের যেমন নজর থাকবে সন্দেশখালির ঘটনার দিকে, এমনটাই আমাদের নজর থাকবে প্রধানমন্ত্রীর সফরের দিকে। পাশাপাশি নজর রাখতে হবে লোকসভা নির্বাচনে সন্দেশখালির ঝাঁঝ কতটা কাজ দেয় বিজেপির দিক থেকে রাজ্যের ক্ষমতাসীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর এই সব নিয়েই আলোচনা চলবে, সমালোচনা চলবে। আর ততক্ষণ আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।